হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ ইউনিট 1 থেকে গুরুত্বপূর্ণ দুটি 6 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন থাকছে আদর্শবাদের উপরে এবং দ্বিতীয় প্রশ্ন থাকছে উদারনীতিবাদের উপরে। প্রথম প্রশ্নটা দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে আদর্শবাদের মূল বক্তব্য আলোচনা করো। একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আজকে ক্লাসে দুটো প্রশ্ন আলোচনা করব। অবশ্যই এই দুটো প্রশ্নের মধ্যে থেকে তোমরা একটি প্রশ্ন পরীক্ষায় কমন পাবে। তোমাদের যে সাজেশন আমি দিয়েছি সেই সাজেশনে তোমরা এই দুটো প্রশ্ন পেয়ে যাবে। প্রশ্নের উত্তরটা বোঝো। প্রথমেই ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। সেখানে কি লিখবে দেখো, আন্তর্জাতিক সম্পর্কের প্রাচীনতম ও প্রভাবশালী দৃষ্টিভঙ্গির মধ্যে আদর্শবাদ অন্যতম। প্রথম বিশ্বযুদ্ধের পর মানব জাতি যখন স্থায়ী শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতার স্বপ্ন দেখতে শুরু করে তখনই এই মতবাদ সুসংগঠিত রূপ লাভ করে। আদর্শবাদের মূল লক্ষ্য ছিল আন্তর্জাতিক রাজনীতিকে যুদ্ধ ও নৈরাজ্য ও ক্ষমতার রাজনীতি থেকে মুক্ত করে ন্যায়, নীতি ও শক্তির ভিত্তিতে গড়ে তোলা। তারপরে বলা হচ্ছে দেখো, আদর্শবাদের মূল বক্তব্য। 1 নম্বর পয়েন্ট, আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার প্রতি আস্থা। আদর্শবাদীরা বিশ্বাস করতেন যুদ্ধ কোনো স্থায়ী সমাধান নয়, রাষ্ট্রসমূহ পারস্পরিক সহযোগিতা আলোচনার মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পারে। 2 নম্বর হচ্ছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও আইনের গুরুত্ব। তাদের মতে জাতিপুঞ্জ, জাতিসংঘের মতো প্রতিষ্ঠান বিশ্বশান্তি রক্ষার প্রধান হাতিয়ার। আন্তর্জাতিক আইন ও নীতি অনুসরণই যুদ্ধ প্রতিরোধের পথ। পরের পয়েন্ট হচ্ছে গণতান্ত্রিক শান্তির তত্ত্ব। আদর্শবাদীরা মনে করেন গণতান্ত্রিক রাষ্ট্রসমূহ একে অপরের সঙ্গে যুদ্ধ করে না, গণতন্ত্রের প্রসার বিশ্বের শান্তি স্থাপনে সহায়ক। 4 নম্বর পয়েন্ট, নৈতিক ও মানব প্রকৃতির ইতিবাচক দৃষ্টিভঙ্গি। আদর্শবাদীরা বিশ্বাস করতেন মানুষ স্বভাবত নীতিবান ও পরোপকারী। আন্তর্জাতিক সম্পর্কেও নৈতিকতা ও মানবতার আদর্শ প্রতিষ্ঠা করা সম্ভব। পরের পয়েন্ট, উইলসনীয় নীতি। মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন 14 দফা কর্মসূচি আদর্শবাদের তাত্ত্বিক ভিত্তি হিসাবে গণ্য। তার মতে আন্তর্জাতিক সম্পর্ককে নীতিনিষ্ঠ ও সংগঠিত কাঠামোর মধ্যে আনলে স্থায়ী শান্তি সম্ভব। পরের অংশটুকু আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা এই সাবজেক্টটা বুঝে পড়তে চাইছো এবং ফুল মার্কস পেতে চাইছো, তোমাদের বলবো নিচে দেয়া নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে তোমরা অ্যাডমিশন নিতে পারো। আরেকটা বিষয়, আমাদের এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি করা হয়েছে। তোমরা যদি কেউ পিডিএফ নোটস পারচেস করতে চাও সেক্ষেত্রেও তোমরা নিচে দেয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবার আছে দেখো পরের পয়েন্ট, মুক্ত বাণিজ্য ও মানবাধিকারের বিকাশ। আদর্শবাদীরা অবাধ বাণিজ্য, মানবাধিকার, নিরস্ত্রীকরণ, জাতীয় আত্মনিয়ন্ত্রণ এবং স্বৈরী শাসনের অবসানের উপর গুরুত্ব আরোপ করেন। তাদের মতে এই সব উপাদান বিশ্বকে সংঘাতমুক্ত করে তুলতে পারে। তারপরে সমালোচনায় প্রথমত বলা হচ্ছে বাস্তববাদীদের মতে আদর্শবাদ কল্পনাপ্রসূত। আন্তর্জাতিক রাজনীতির নীতির নয়, বলছে আন্তর্জাতিক রাজনীতির নীতির নয় বরং স্বার্থ ও ক্ষমতার রাজনীতি দ্বারা পরিচালিত। পরের পয়েন্ট, দ্বিতীয়ত আদর্শবাদীরা বাস্তব অভিজ্ঞতার চেয়ে সদিচ্ছা ও আদর্শে বেশি গুরুত্ব দিয়েছেন। তারা ক্ষমতার ভারসাম্য ও জাতীয় স্বার্থকে যথাযথ গুরুত্ব দেননি। পরের পয়েন্ট, তৃতীয়ত আন্তর্জাতিক রাজনীতিতে সর্বজনীন নৈতিকতার প্রয়োগ অসম্ভব, কারণ প্রতিটি রাষ্ট্রের কাজ বিচার হয় তার জাতীয় স্বার্থের ভিত্তিতে কোনো নৈতিক মানদণ্ডে নয়। তারপর উপসংহার, সব মিলিয়ে বলা যায় আদর্শবাদ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এক আশাবাদী দৃষ্টিভঙ্গি প্রদান করে, যা মানবতা ও সহযোগিতার ভিত্তিতে বিশ্ব ব্যবস্থা গড়ার স্বপ্ন দেখে। যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাস্তব অভিজ্ঞতা
এই মতবাদের সীমাবদ্ধতা প্রকাশ করে। তথাপি আদর্শবাদের নৈতিক আশাবাদ আজও আন্তর্জাতিক রাজনীতির নীতি নির্ধারণে এক গুরুত্বপূর্ণ প্রেরণা হিসাবে রয়ে গেছে। আজকের ক্লাসের দ্বিতীয় প্রশ্ন, এটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের ইউনিট 1-এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, যে আন্তর্জাতিক সম্পর্ক অনুশীলনে উদারনৈতিক দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো। ইন্ট্রোডাকশানটা দেখো। আবারও বলছি, তোমরা যারা অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশান নিতে চাইছো আমাদের পেড ব্যাচে, নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের নোটসের কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে লিখলে তোমরা ভালো নম্বর, অর্থাৎ ভালো নম্বর নয়, ফুল মার্কস পেতে পারো। দেখো, এখানে প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। উদারনীতিবাদ আধুনিক রাজনৈতিক চিন্তাধারার এমন একটি দর্শন যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ব্যক্তির স্বাধীনতা, সমতা, যুক্তিবাদ ও মানবিক মর্যাদা। মানবাধিকারের ধারণা গঠনে উদারনৈতিক চিন্তাধারার প্রভাব গভীর ও ঐতিহাসিক। এই দৃষ্টিভঙ্গি মানুষকে রাষ্ট্রের অধীনে নয়, বরং রাষ্ট্রকে মানুষের অধিকার রক্ষার জন্য দায়বদ্ধ বলে মনে করে। তারপরে উদারনৈতিক দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য। আন্তর্জাতিক সম্পর্ক অনুশীলনে উদারনীতিবাদ এমন একটি দৃষ্টিভঙ্গি যা শান্তি, সহযোগিতা, আন্তর্জাতিক সংহতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। বাস্তববাদীরা যেখানে যুদ্ধ ও সংঘাতকে আন্তর্জাতিক রাজনীতির স্বাভাবিক বৈশিষ্ট্য হিসাবে দেখেন, সেখানে উদারনীতিবাদীরা বিশ্বাস করেন যে মানব বুদ্ধি, নৈতিকতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা সম্ভব। অষ্টাদশ শতক থেকে উদারনীতির এই ধারণা বিকশিত হলেও প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময় এটি একটি শক্তিশালী রাজনৈতিক দর্শন হিসাবে আত্মপ্রকাশ করে। উদারনৈতিক চিন্তার মূলে রয়েছে মানবতাবাদ ও যুক্তিবাদ। এই দৃষ্টিভঙ্গি অনুসারে মানুষ ও রাষ্ট্র উভয়ে যুক্তিবাদী সত্তা, যারা সহযোগিতা ও আলোচনার মাধ্যমে দ্বন্দ্ব মেটাতে পারে। জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট এই মতবাদের মূল প্রবক্তা হিসাবে বিবেচিত। তার পারপেচুয়াল পিস প্রবন্ধে তিনি বলেন যে পৃথিবীর রাষ্ট্রগুলির মধ্যে স্থায়ী শান্তি কেবল তখনই সম্ভব যখন রাষ্ট্রগুলি অভ্যন্তরীণভাবে গণতান্ত্রিক হবে এবং আন্তর্জাতিকভাবে পারস্পরিক সহযোগিতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করবে। তিনি বিশ্ব রাষ্ট্র ও আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে যুদ্ধ রোধের স্বপ্ন দেখেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের পর মার্কিন রাষ্ট্রপতি উইলসনের 14 দফার নীতির মধ্যে দিয়ে উদারনীতিবাদের ব্যবহারিক রূপ প্রকাশ পায়। তার চিন্তার ভিত্তিতে 1919 সালে লিগ অফ নেশন প্রতিষ্ঠা করা হয়, যা ছিল আন্তর্জাতিক সংহতি ও শান্তি রক্ষার প্রথম প্রচেষ্টা। উদারনীতিবাদীরা বিশ্বাস করেন যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান, কূটনৈতিক আলোচনা প্রক্রিয়া ও আন্তর্জাতিক আইন বিশ্ব শান্তির প্রধান ভরকেন্দ্র। তারপরে দেখো, উদারনীতিবাদের গুরুত্বপূর্ণ নীতিগুলি হলো, 1 নম্বর হচ্ছে যুদ্ধ পরিহার করে শান্তি ও সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ। 2 নম্বর হচ্ছে জাতিসমূহের আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বীকৃতি। 3 নম্বর আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি। 4 নম্বর গণতন্ত্র ও মানবাধিকারের প্রসার। 5 অবাধ বাণিজ্য নীতি ও অর্থনৈতিক পারস্পরিক নির্ভরতার মাধ্যমে সংঘাত হ্রাস। উদারনীতিবাদ মনে করে অর্থনৈতিক অন্তর্নির্ভরতা যত বৃদ্ধি পাবে, যুদ্ধের সম্ভাবনা তত কমে যাবে, কারণ কোনো রাষ্ট্রই তার বাণিজ্যিক স্বার্থ নষ্ট করতে চাইবে না। তারপরে দেখো, পরবর্তীকালে ডেভিড মিত্রানি, রবার্ট কিউহান, জোসেফ নাই প্রমুখ চিন্তাবিদরা উদার প্রাতিষ্ঠানিকতাবাদ ও বহুত্ববাদ এর ধারণার বিকাশ করে, যেখানে আন্তর্জাতিক সম্পর্ক কেবল স্বনির্ভরতা নয়, বরং অরাষ্ট্রীয় সংস্থা, এনজিও, বহুজাতিক কোম্পানি, আন্তর্জাতিক সংগঠনগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, সমালোচনায় বলা হচ্ছে উদারনীতিবাদ হলো ধনতন্ত্রের রাজনৈতিক তত্ত্ব। এই ধরনের তত্ত্ব বিশ্বের অনুন্নত অপশ্চিমী দেশগুলির ওপর পশ্চিমী ধনতান্ত্রিক দেশগুলির আধিপত্য ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার হাতিয়ার হিসাবে কাজ করে। দ্বিতীয়ত, সমালোচকদের মতে
বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সংহতি ও সংযুক্তিকরণের বিষয়ে উদারনৈতিক তত্ত্বটি উন্নত পশ্চিমী রাষ্ট্রগুলির পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে যতখানি প্রাসঙ্গিক, উন্নত ও উন্নয়নশীল দেশগুলির মধ্যে সম্পর্কের ক্ষেত্রে ততখানি অবান্তর। তৃতীয়ত, উদারনীতিবাদ অবাধ বাণিজ্যের নীতি নয়, নয়া উপনিবেশিক শোষণের হাতিয়ার বলে সমালোচনা করা হয় উদারনীতিবাদীদের। অবাধ বাণিজ্যের নামে উন্নত ধনতান্ত্রিক দেশগুলি উন্নয়নশীল দেশের বাজারে প্রবেশ করে এবং মাত্রাতিরিক্ত মুনাফা অর্জন করে। তারপরে চতুর্থ, সমালোচকেরা উদারনীতিবাদকে চরম রক্ষণশীল মতবাদ বলে সমালোচনা করেন। এই তত্ত্বের মূল উদ্দেশ্য হল বিদ্যমান বৈষম্যমূলক আন্তর্জাতিক ব্যবস্থাকে অক্ষুণ্ণ রাখা। উপসংহার: পরিশেষে বলা যায়, উদারনীতিবাদের বিরুদ্ধে যতই সমালোচনা করা হোক না কেন, এই কথা অনস্বীকার্য, আন্তর্জাতিক সম্পর্কের ব্যাখ্যা বিশ্লেষণে এই তথ্য একটা বিশেষ মাত্রা যোগ করেছে। আজকের এই বিশ্বায়নের যুগে উদারনীতিবাদ তথা নয়া উদারনীতিবাদী দৃষ্টিভঙ্গির গুরুত্ব ও তাৎপর্যকে উপেক্ষা করা কার্যত অসম্ভব ব্যাপার। এই ছিল তোমাদের আজকে মোস্ট ইম্পর্টেন্ট দুটি 6 নম্বরের প্রশ্নের উত্তর।